আশার, কামরুল হাসান, সন্ধ্যা, আরাফাত বসে আছে রুমের ভেতর। গতকাল রাতেই রাহুল জানিয়ে দিয়েছে সে বিয়েটা করতে পারবে না। কামরুল হাসান কথাটা শোনা মাত্রই চমকে ওঠেন। রাত পোহালেই বিয়ে, আর ছেলের মত ছিল। ছেলে তো নিজেই পাঠিয়েছিল পরিবারকে। তাহলে হঠাৎ গায়ে হলুদ শেষ হতেই ছেলে এমন কথা কেন বলল? সন্ধ্যা কামরুল হাসানকে চিন্তিত হতে দেখে এগিয়ে আসলো। ভুরু কুঁচকে বলল, আপনি ঠিক আছেন আঙ্কেল? চোখ মুখ এমন লাগছে কেন? কামরুল হাসান আশেপাশে তাকালো, চাপা স্বরে বলল, সন্ধ্যা, রাহুল বিয়েটা করতে পারবে না। ফোন করে এখন জানালো এটা। আমি কারণ জিজ্ঞাসা করলাম, কিন্তু কিছুই বলল না। এখন বিয়েটা না হলে কি আমার মান সম্মান থাকবে বলো? ছেলেটা কি বিয়েটাকে খেলনা ভেবেছে? এখন আমি কি করব বলো? আত্মীয়দের সামনে তো মুখ দেখাতে পারবো না। সন্ধ্যাও চমকালো। যেই ছেলে নিজে থেকে পরিবার পাঠিয়ে বিয়ে ঠিক করেছে, সেই ছেলের তো বিয়ে করবে না বলার কথা নয়। তাহলে কি এমন হলো? আচ্ছা আঙ্কেল, চিন্তা করবেন না, আমি আশারকে পাঠাচ্ছি, ও রাহুলকে বোঝাবে। কথাটা বলেই সন্ধ্যা আশারকে খুঁজতে গেল। আশারকে পেতেই বলল, শুনুন, একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? রাহুল বিয়ে করবে না বলছে। আপনি একটু ওকে বোঝান না। আর মান সম্মানেরও তো একটা ব্যাপার আছে। এভাবে গায়ে হলুদের দিন হুট করে বিয়ে করবে না বললে তো আর হয়ে যায় না। ও বাচ্চা ছেলে নয়, একটু বোঝান। আশার কামরুল হাসানের থেকে রাহুলের নাম্বারটা নিল, ফোন করলো। রিসিভ হতেই আশার জিজ্ঞাসা করলো, কোথায় তুমি? রাহুল জানালো, বাড়ি থেকে খানিকটা দূরে আসছে সে। আমি আসছি বলেই ফোনটা কেটে তড়িঘড়ি করে বের হলো। আসার পথে সিঁড়িতে কণার সাথে দেখা হয়েছিল। গাড়ি নিয়ে বেরিয়ে যায় রাহুলের কাছে। কণাদের বাড়ি থেকে কিছুটা দূরে এক শান্ত শীতল নদী। নদীর সামনেই বসে আছে রাহুল। আষাঢ় গিয়ে পাশে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠেই বলল, এসব কি শুনলাম রাহুল? তুমি বিয়ে করবে না কেন বলেছো এটা? তুমি জানো এতে কণা সহ কণার বাবাকে কত কি সহ্য করতে হবে? রাহুল স্মিত হাসলো, হাসিতে প্রাণ নেই। পাশেই হাত দেখিয়ে বলল, আশার ভাই, একটু বসেন। আমার কোনো বড় ভাই নেই, আমি একাই। বাবা মায়ের কাছে যখন যা চেয়েছি আমাকে তাই এনে দিয়েছে। কখনো বলেনি এনে দিতে পারবো না। আজ সেই ছেলেই তার প্রিয় মানুষটাকে ফিরিয়ে দিচ্ছি। নিশ্চয়ই যুক্তিসঙ্গত কারণ আছে বিধায়। আশাল বসে পড়লো রাহুলের পাশে, কাঁধে হাত রেখে বলল, কেন ফিরিয়ে দিচ্ছ নিজের প্রিয় মানুষটাকে? আপনি কখনো মানতে পারবেন আপনার প্রিয় নারী আপনাকে ভালোবাসে না? তার মনে অন্য এক পুরুষ আছে? সংসার কি করতে পারতেন? একটা মেয়ের মনে আমি ছাড়া অন্য পুরুষের বসবাস, সর্বদা সেখানে আমি কি করে জেনে শুনে তাকে বিয়ে করি বলুন? আমার তো বিবেক বলে কিছু একটা আছে। এমন যদি হতো বিয়ের পরে জানতে পেরেছি, তাহলে না হয় মেনে নিয়ে চলে যাওয়া যেত। কিন্তু বিয়ের আগেই যেখানে শুনলাম আমার প্রিয় নারী অন্য এক পুরুষকে পাগলের মতো ভালোবাসে, সেখানে আমার দ্বারা হচ্ছে না এই বিয়েটা করা। আমার নিজেকে লোভী মনে হচ্ছিল নিজ হাতে জেনে শুনে আরেকটা সচল প্রাণ হয়তো চিরতরে দম বন্ধ করে আমার সাথে ঝুলিয়ে রাখতাম। আশার নিশ্চুপ হয়ে গেল। সে কণা আর রাতের ব্যাপারটা জানার পরও নিজে থেকেই রাতকে ফোন দিয়ে এইসব জিজ্ঞাসা করেনি। কারণ কারোর মনে জোর করে কিছু বলে তো আর অনুভূতি তৈরি করা যায় না। আর রাহুল ছেলেটাকেও তার মন্দ মনে হয়নি। তাহলে কি তুমি মনে করো নিজের ভালোবাসার মানুষকে তার মতো করে ছেড়ে দেওয়া সবচেয়ে সঠিক সিদ্ধান্ত? তুমি যে পদে পদে ভেঙে পড়বে আশার ভাই, ভেঙেছি তো প্রতিটা মুহূর্তে। আমি চাইলেই জোর করে বিয়ে করতে পারতাম, কিন্তু কণা সুখী হবে না, আমিও না। আমরা দুজনেই হয়তো বেঁচে থাকতাম, কিন্তু আমাদের জীবনটা বয়ে নিয়ে যেতাম বোঝার মতো করে। ভালোবাসা মানে তো শুধু পাওয়া নয় ভাইয়া, হারানোর পরেও শক্ত থেকে তাকে সুখী দেখতে চাওয়া। কণাকে আমি ভালোবাসি বলেই তার ইচ্ছাগুলোকে বাধা দিতে চাই না, বরং তার মুক্তিই আমার ভালোবাসার প্রকৃত প্রকাশ। আশার মাথা নিচু করে কিছুক্ষণ চুপ রইল। নিজের ভেতরে অদ্ভুত এক দ্বন্দ্ব অনুভব করল। আশার গভীর গলায় বলল, রাহুল, ভালোবাসা কখনো সহজ নয়, কিন্তু তুমি আরেকবার ভেবে দেখো। তোমরা একটা ডিসিশন
পরে না হয় আফসোসের কারণ না হয়। রাহুল দীর্ঘশ্বাস ফেলল। আমি নিশ্চিত আফসোস হবে না আশার ভাই। কণার প্রতিটি কথা, প্রতিটি অনুভূতিতে রাতের জন্য স্পষ্ট ভালোবাসা। আমি শুধু তার সুখের জন্য সরে যাচ্ছি। কণার সুখই আমার শান্তি। আর তোমার সুখ? কখনো দেখেছেন কারোর জন্য কারোর জীবন থেমে থাকতে? আমার জন্য হয়তো আল্লাহ তাআলা অন্য কাউকে বানিয়েছেন। কণা হয়তো আমার বুকের বা পাঁজরের তৈরি নয়। আশার আর কিছুই বলল না। কয়েক মুহূর্ত বসে থেকে উঠে দাঁড়ালো। রাহুলের কাঁধে হাত রেখে বলল, তোমার কি মনে হয় তুমি কণাকে বিয়ে না করলে রাত বিয়ে করবে? আমি চিনি তো আমার ভাইকে, ও করবে না বিয়ে। আপনারা সকলে মিলে বোঝাবেন, রাত ঠিক বুঝবে। একটা পুরুষকে একটা নারী খুব সহজে বদলে ফেলতে পারে, কিন্তু একটা পুরুষ সেটা এত সহজে পারে না। আর আমার এত ধৈর্য নেই ভাই। আসছি, আপনি কথা বলুন রাতের সাথে, ও মানবে। রাহুল উঠে চলে গেল। আশার পকেট থেকে ফোনটা বের করে রাতকে ফোন করলো। দুবার রিং হতেই ফোনটা রিসিভ হলো। আশার ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলো, কোথায় তুই? স্টেশনে। কোথাকার? রাজশাহী। তুই রাজশাহী? এ বাসায় আসতেছিস? না, ঢাকা যাচ্ছি। ওয়েট কর, আমি আসতেছি। আশার ফোনটা পকেটে ঢুকিয়ে স্টেশনের দিকে ছুটল। মিনিট 30-এর মধ্যেই স্টেশনে আসতেই দেখা মিলল রাতের। বেঞ্চে বসে আছে। আশার হিয়ালি না করে সোজা করে বল, কণাকে বিয়ে করবি তুই? রাত ভুরু কুচকাল। কি সব বলছো? আমি কেন কণাকে বিয়ে করব? ওর রাত পোহালেই কাল বিয়ে তো। তুই ও বাড়ি গিয়েছিলি? হুম। কেন? কণার সাথে শেষবারের মতো দেখা করতে। রাহুল বিয়েটা করতে পারবে না বলে দিয়েছে। হোয়াট? হ্যাঁ, একমাত্র তোর কারণে। মেয়েটা তোকে ভালোবাসে, সেটা জানার পরেই না না করে দিয়েছে সে। জানলো কি করে? তোদের দুজনকে একসাথে হয়তো দেখে নিয়েছিল আজ। আমি আর ওর সাথে কথা বলছি, বোঝাচ্ছি, ও বুঝবে। বলে লাভ নেই, আমি কেবল ওর কাছ থেকে আসলাম। ও করবে না বিয়ে। কথাটা বলতেই আষাঢ়ের ফোনটা বেজে উঠল। আশার পকেট থেকে ফোনটা বের করতেই দেখলো সন্ধ্যা ফোন করেছে। আশার ফোনটা রিসিভ করে কানে নিতেই সন্ধ্যা বলল, বোঝাতে পারলেন রাহুলকে? না, রাহুল বোঝেনি। আর রাতের কাছে এসেছি স্টেশনে। স্টেশনে মানে? রাত রাজশাহী এসেছিল আজ, কণার সাথে দেখা করেছে। তখনই রাহুল দেখে ফেলেছে। ফোনটা ওর কাছে দিন তো। আশার রাতের দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলো, নে, সন্ধ্যা কথা বলবে। রাত ফোনটা কানে নিতে সন্ধ্যা বলল, আমি আসার আগে আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি আসবেন কি না। প্রত্যুত্তরে আপনি কি বলেছিলেন? না করেছিলাম। তাহলে আপনি কেন আসলেন? আপনি যদি না আসতেন তাহলে রাহুল আপনাদের একত্রে দেখতো না, আর না আপনার ব্যাপারে শুনতে পারতো। এখন এর দায়ভার কে নিবে? শুধুমাত্র আপনার জন্য কণার বিয়েটা ভেঙে গেছে। আমি কখনোই আপনাকে বলতাম না কণার হয়ে কথা, কারণ আমি জানি জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। আমি কণার সাথে রাহুলের বিয়েতে একটু আপত্তি করেছিলাম ডায়েরিটা পড়ে, কিন্তু পরে রিয়েলাইজ করেছি কণা ঠিক কাজটাই করেছে। কিন্তু আপনি তো কাজটা ঠিক করলেন না। এখন আপনার করা দায়ভার কি এই পরিবার চুকাবে এখন? কণাকে বিয়েটা ভেঙে যাওয়ার জন্য আপনি তো এর পেছনে দায়ী। মেয়েটা যদি এখন শোনে রাহুল বিয়ে ভেঙে দিছে, তাহলে কি হবে ভেবে দেখেছেন? আপনাকে তো পেলই না, আবার বিয়ের দিনই শুনলো তার বিয়েটা ভেঙে গেছে। রাতটা ভাবুন, একটা বার ভাবুন আপনার কি করণীয়। রাহুল তো বিয়ে করবে না, এখন কণার দায়ভার কে নিবে? কাল বিয়েতে হয় আপনি রাহুলকে বুঝিয়ে শুনিয়ে এখানে নিয়ে আসবেন, আর তা না হলে আপনি আসবেন। বাকিটা আপনার উপরে নির্ভর করছে কি করবেন। আপনার ভাইয়ের কাছে ফোনটা দিন। রাত এগিয়ে দিল ফোনটা। আশার কানে নিতেই সন্ধ্যা বলল, আপনার ভাই কি করবে না করবে তাকে ভাবতে বলুন। আজকের পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে সে দায়ী। কথাটা বলেই সন্ধ্যা ফোনটা কেটে দিল। কণা ঘুমিয়ে আছে। সন্ধ্যা সোজা কামরুল হাসানের রুমে গেলেন। দেখলো তিনি সোফায় কপাল ঠেকিয়ে বসে আছে। সন্ধ্যা দরজায় কড়া নাড়ল। কামরুল হাসান নড়ে চড়ে বসলেন। চোখে চশমা লাগিয়ে বলেন, আসো ভেতরে।
রাহুলকে রাজি করাতে পারলে? না আঙ্কেল, রাহুল রাজি হচ্ছে না। তাহলে এখন কি করব? আমার মান সম্মান তো সব নষ্ট হয়ে যাবে। আঙ্কেল, একটা কথা বলতাম। বলো। বলছি আমার দেবর রাত, রাত আর কণা একই কোচিং সেন্টারে পড়েছে। যদি রাত কোনোভাবে কণাকে, বুঝতে পারছেন তো আমি কি বলছি? এটা হয় কি করে সন্ধ্যা? ছেলে কেমন সেটা তো জানি না। আষাঢ়কে আপনার কেমন লেগেছে? ভালোই। আষাঢ়েরই ছোট ভাই সে, আর কণা তো তাকে চেনেই। কিন্তু লোকজন কি বলবে? একটু তো কানাঘুষা করবেই। রাত কি করবে বিয়ে? আর কণা, সে কণা করবে, সেটা নিয়ে প্যারা নেই। রাতও ঠিক আসবে বিয়েতে। আপনার আপত্তি নেই তো? কণা আমার সাথেই থাকবে। ঠিক আছে, যা ভালো হয় সেটাই করো। তোমরাই আমার ভরসা। নিশ্চিন্তে ঘুমান আপনি আঙ্কেল। আসছি আমি। আষাঢ় সারাটা রাতকে বোঝালো। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে যেতেই ভোরের দিকে চলে আসলো। বর্তমান রুমের নীরবতাকে পেছনে ঠেলে দিয়ে সন্ধ্যা বলে উঠল, আঙ্কেল, এবার তো আমাদেরকে ফিরতে হবে। কামরুল হাসান উঠে দাঁড়ালো, মাথা ঝাঁকিয়ে রুম থেকে বের হলো। কণা আর রাত পাশাপাশি বসে আছে। কণা ভাবছে, এমন কিছু কি করে হলো? রাতের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আপনার সাথে আমার বিয়েটা হলো কি করে? আপনাকে কি সন্ধ্যা তাবিজ করে নিয়ে আসছে? রাত রাগী চোখে তাকালো কণার দিকে। কণা ভড়কে গেল। কামরুল হাসান এগিয়ে আসলেন, রাতের হাত ধরে বললেন, তোমাকে আমি চিনি না বাবা, শুনেছি তুমি নাকি আষাঢ়ের ভাই। আশা করি তুমি আষাঢ়ের মতোই হবে। তোমার হাতে আমার মেয়েকে তুলে দিতে পেরেছি পরিস্থিতির শিকার হয়ে। আমার মেয়েকে কখনো কষ্ট পেতে দিও না বাবা। রাত চোখে ভরসা দিলেন কামরুল হাসানকে। হাতের উপরে হাত রেখে বলেন, চিন্তা করবেন না আঙ্কেল, কবুল বলে আপনার মেয়েকে বিয়ে করেছি। তাকে সুখে রাখার সকল দায় আমার। আর কথা দিচ্ছি, অসুখী রাখবো না আপনার মেয়েকে। কথাটা শুনে স্বস্তি পেলেন কামরুল হাসান। মেয়ের দিকে এগিয়ে মেয়েকে জড়িয়ে ধরল, কপালে চুমু খেয়ে বলে, সুখী থাকো সর্বদা। কণা বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। বেশ কিছুক্ষণ কান্নাকাটি হলে সন্ধ্যা কণাকে নিয়ে গাড়িতে বসায়। পাশে রাতকে বসতে বলে। রাত কণার পাশে বসে। আষাঢ় সন্ধ্যা সামনেই বসে। আর আরাফাত, শরীফা তাদের গাড়িতে বসে আছে। গাড়ি ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে। ভেতরে চাপা এক অস্বস্তি আর নীরবতা। কেউই কোনো কথা বলছে না। কণা জানালার বাহিরে তাকিয়ে, তার মনের ভেতরে যেন ঝড় বইছে। কোথাও যেন হিসাব মিলছে না। রাত এক পলক তাকিয়ে আছে কণার দিকে। কণার অভিব্যক্তি পড়ার চেষ্টা করছে, কিন্তু তার চোখে মুখে ভাবনার রেশ ছাড়া আর কিছুই দেখছে না। আমেনা বেগম সোফায় বসে বসে টিভি দেখছেন। ছেলে পেলে কেউই বাসায় নেই। আর রাতটাও কোথায় গেছে, সে আর ফেরেনি। ফোনও ধরছে না। আকস্মিক কলিং বেল বাজতেই রাত এসেছে ভেবে দরজাটা খুলল। ফ্ল্যাটের দরজাটা খুলতেই আমেনা বেগম ভেতর থেকে বলেন, রাত, এত দেরি হলো কেন? ফোনও রিসিভ করছিস না যে? কথাটা বলেই তাকাতেই রাতের পাশে কণাকে বধূ বেশে দেখে চমকে বলল, কণা? আষাঢ় সন্ধ্যাকে পেছন থেকে সামনে এগিয়ে আসলো। সাথে আরাফাত আর শরীফাও, তাদের হাতে ফুল। আসার পথে নিয়ে এসেছে রুম সাজাবে বলে। কণার ক্লান্ত মুখের দিকে একবার তাকিয়ে গভীর শ্বাস ফেলল। ভেতরে ঢুকে সোজা মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। মা, কণা এখন থেকে এই বাসার সদস্য। আমেনা কিছুটা অবাক হয়ে বলেন, মানে? কণা আর রাতের বিয়ে হয়ে গেছে? কি? কেউ কোনো কিছু জানালোও না? কিভাবে হঠাৎ এমনটা হলো? রাত চুপ করে মাথা নিচু করে বসে পড়ল, তার মুখে ক্লান্তির ছাপ। কণা দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে, কি করবে বুঝে উঠতে পারছে না। আমেনা বেগম একটু শান্ত কণ্ঠে বলেন, এসো, ভেতরে এসো, আমি কিছুটা পানি এনে দিচ্ছি, তারপর সব খুলে বলো। কণা ধীর পায়ে ফ্ল্যাটের ভেতরে এসে কোণার সোফায় বসে পড়ল। এদিকে আশার বলল, মা, আমি সব বলবো, তবে এখন কণা আর রাতকে একটু বিশ্রাম নিতে দাও, ওরা খুব ক্লান্ত। আমেনা বেগম বলেন, ঠিক আছে বাবা। কণা একবার রাতের দিকে তাকালো,
তার চোখে প্রশ্ন, অস্বস্তি আর ধকলের ছাপ স্পষ্ট। সন্ধ্যা কণাকে রুমে নিয়ে যেতে চাইলে শরীফা আর আরাফাত বাধা দেয়। তারা হালকার উপরে ঝাপসা সাজাবে রুমটা। আজ তো বাসর রাত। সন্ধ্যা মাথা নেড়ে বোঝালো, আচ্ছা। ওরা রুম সাজাতে চলে গেল। আশার তার মাকে নিয়ে তার রুমে চলে গেল। বসার ঘরে মাথায় হাত ঠেকিয়ে সোফায় বসে আছে রাত। আশার তার মায়ের সাথে কথা বলতেছে। সন্ধ্যা নিচে মায়ের বাসায় গেছে শরীফা কণাকে নিয়ে রাতের রুমে। আর রাত চোখ বুজে চিন্তা করছে, নিজেই চলে ভাইয়ের টাকায়। এখন কণা এসেছে জীবনে। এসেছে কি আবার, নিজেই নিয়ে এসেছে। এখন কণার মান্থলিক খরচ তো আশার তার ভাইয়ের কাছে চাওয়াটা ঠিক হবে না। নিজেই একটা ইনকামের সোর্স বের করতে হবে। কণার বাবাকে কথা দিয়েছে কণাকে সে অসুখী রাখবে না। কথাটা ভাবতেই আরাফাত এসে রাতের সামনে দাঁড়ায়। রাত, এটা তোর জন্য। আরাফাত কথাটা বলেই একটা প্যাকেট রাতের হাতে ধরিয়ে দেয়। রাত প্যাকেটটার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলে, কি আছে এতে ভাইয়া? এখানে দেনমোহরের টাকাটা আছে, আশার দিয়ে পাঠালো, আর কণাকে দিয়ে দিস। রাত প্যাকেটটা ফের আরাফাতের হাতে ধরিয়ে দিয়ে বলল, ভাইয়ার টাকা কেন আমি আমার বউকে দিব? যেদিন ইনকাম করতে পারবো, দেনমোহর পরিশোধ করার সামর্থ্য হবে নিজের টাকায়, সেই দিনই কণাকে তার প্রাপ্যটা আমি বুঝিয়ে দিব। তা বলে হয় নাকি? তোর তো এখনো পড়াশোনায় শেষ হয়নি। এখন আপাতত দিয়ে দে। দেনমোহর পরিশোধ না করে তো বউকে ছোঁয়াও নিষেধ। ভালো করে জানো বিয়েটা কোন সিচুয়েশনে হয়েছে, সেখানে ছোঁয়াছুঁয়ির কথা কেন আসবে? আর হ্যাঁ, নিজের টাকায় যেদিন দেনমোহর পরিশোধ করব, সেদিনই না হয় ছুঁয়ে দেখব। রাতের কথা শুনে আরাফাত কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলে উঠল, তুমি যেমনটা ভালো মনে করো, ঠিক আছে, তেমনটাই করো। আরাফাত ধীরে ধীরে প্যাকেটটা নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। রাতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে কিছুই আর বলল না। এদিকে শরীফা কণাকে নিয়ে ঘরে বসে আছে। কণার চোখে মুখে চিন্তার ছাপ। আরাফাত দরজার বাহির থেকে শরীফার নাম ধরে ডেকে বলল, এই মেয়ে, বের হচ্ছ না কেন? রাত রুমে যাবে না? আসছি। শরীফা কণার থেকে বিদায় নিয়ে চলে গেল। কণা এবার পুরো রুমে চোখ বুলালো। আজই প্রথম রাতে রুমে আসা। খুবই সিম্পল রুম। একটা বেড, একটা পড়ার টেবিল, একটা আলমারি, একটা ভ্যানিটি আর একটা ডিভান। পুরো রুমে চোখ বুলাতেই রাত ভেতরে ঢুকলো। দরজাটা বন্ধ করে সোজা ওয়াশরুমে ঢুকে সাধারণ পোশাক পরে নিল। কণা পা ঝুলিয়ে বসে রইল। রাত বের হতেই কণা দাঁড়িয়ে বলল, শুনুন, আপনার সাথে আমার কথা আছে। রাত বিছানায় শুতে শুতে বলল, আমি ভীষণ টায়ার্ড এখন, সকালে বলছি কথা। আচ্ছা, আমাকে কি সোফায় শুতে হবে? রাত কণার দিকে তাকালো। আমার বেড যথেষ্ট বড়, তিনজন শুলেও চাপাচাপি হবে না। আচ্ছা, কিন্তু? কিন্তু কি আবার? আমি শাড়িটা পাল্টাবো। ওয়াশরুম তো আছে, গিয়ে পাল্টাও, মানা করছি নাকি? পোশাক তো নেই এখানে, আর আনাও তো হয়নি। রাত লম্বা শ্বাস টেনে শোয়া থেকে উঠে দাঁড়ালো। দরজা খুলে সোজা সন্ধ্যার রুমে গেল। দরজার কাছে যেতেই দেখলো সন্ধ্যা ল্যাপটপে বসে কিছু একটা করছে। রাত দরজায় টোকা দিয়ে ভাবলো, ভাবি। সন্ধ্যা ল্যাপটপ থেকে মুখটা সরিয়ে বলল, হ্যাঁ বলুন। আপনার একটা শাড়ি বা কামিজ দিন, কনার জামা কাপড় তো আনা হয়নি। ও হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। সন্ধ্যা আলমারি থেকে একটা সুতির শাড়ি বের করে রাতের হাতে দিল। রাত থ্যাঙ্কস বলে চলে গেল। সন্ধ্যা আবারও ল্যাপটপে মুখ গুজলো, অনেক কাজ বাকি তার এখনো। রাত রুমে এসে কনাকে শাড়িটা দিয়ে শুয়ে পড়ল। সন্ধ্যা বন্ধ করলো চোখ, বলল, তাড়াতাড়ি পাল্টে লাইটটা অফ করে দাও রুমের। আই নিড স্লিপ। কণা ওয়াশরুমে গিয়ে শাড়িটা পাল্টে বের হয়। বিছানাতে শুতে গিয়ে দেখলো চাদর বা কম্বল কিছুই নেই বেডে। শাড়ি ভরসা নেই। আর কখন কোন হাল হয় বলা যায় না। কণা আবার রাতকে ডাকলো, শুনুন, ঘুমিয়ে পড়েছেন? কি হলো শুনুন না। রাত এবার বিরক্ত হয়ে বলল, আবার কি হলো? চাদর বা কম্বল কোথায় রাখা আছে? আলমারিতে দেখো। কণা আলমারিটা খুলে দেখলো কম্বল রাখা আছে। কণা সেটা বের করে বিছানায় রেখে লাইটটা অফ করে শুয়ে পড়লো। আশার রুমে আসতেই দেখলো সন্ধ্যা সোফায় বসে ল্যাপটপ চালাচ্ছে।
পুরো রুম অন্ধকার। আশার হাত ঘড়িতে সময় দেখে নিল। রাত প্রায় এখন 12:30 বাজে। আর সন্ধ্যাকে তো এর আগে কখনো ল্যাপটপ চালাতে দেখেনি। এই ল্যাপটপের জন্যই কি তাহলে ও বাসায় গিয়েছিল? আশার পকেট থেকে ফোনটা বের করে চার্জে দিয়ে সন্ধ্যার পাশে এসে বসে বলল, কি করছো? সন্ধ্যা চমকে গেল। তড়িঘড়ি করে ল্যাপটপটা বন্ধ করে বলল, না না কিছু না। আপনি কখন এসেছেন? কেবলই আসলাম। তুমি কি করছিলে ল্যাপটপে? ওই যে ভার্সিটিতে প্রেজেন্টেশন আছে না, সেটারই কাজ করছিলাম। ঘুমাবেন তো, চলুন। আশার ভুরু কুঁচকাল। ভার্সিটি কবে যাচ্ছ? কবে যাচ্ছি একটু ভেবে বলল, সপ্তাহখানেক পরে। আচ্ছা, শোবে তো? হুম, শুনলাম। আপনি আসুন না। সন্ধ্যা গিয়ে বিছানায় শুল। কিছুক্ষণ আশার দাঁড়িয়ে থেকে সেও শুয়ে পড়ল। গভীর রাত, চারিদিকে শুনশান বাতাস, হালকা কুয়াশা। রাত তখন 3টা বাজে। জানালা খোলা থাকায় রুমের ভেতর ঠান্ডা বাতাস আসছে। সন্ধ্যা গভীর ঘুমে আচ্ছন্ন। আশারও ঘুমিয়েছিল, কিন্তু আকস্মিক ফোনে কল আসায় তার ঘুমটা ভেঙে যায়। এত রাতে কার ফোন আবার? আশার বিছানা ছেড়ে উঠে ফোনের কাছে আসলো। স্ক্রিনে ভালো করে তাকাতেই দেখলো অচেনা একটা নাম্বার থেকে কল এসেছে। আশার ভুরু কুঁচকালো। রিসিভ করতে গিয়েই দেখলো ফোনটা কেটে গেছে। ফের উল্টো ঘুরে চলে আসতে নিলে আবারও ফোনটা বেজে ওঠে। আশার রিসিভ করলো। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে ভেসে আসলো, এমার্জেন্সি হসপিটালে আসুন, একজন হার্টের রোগী ভর্তি হয়েছে। আশার অবাক হয়ে বলল, এখনই? হ্যাঁ। কথাটা বলেই ফোনটা কেটে গেল ওপাশ থেকে। আশার ওয়াশরুমে ঢুকে হাত মুখ ধুয়ে ফর্মাল পোশাক পরে ওপরে অ্যাপ্রন পরে সন্ধ্যার ঘুমন্ত মুখটার দিকে একবার তাকালো। এখন ডাকলে ঘুমটা নষ্ট হয়ে যাবে সন্ধ্যার। তাই ফোনে একটা মেসেজ পাঠিয়ে আশার চলে গেল। ভোরের দিকে হালকা শীত অনুভব হতেই ঘুম ভেঙে যায় রাতের। মৃদু চোখ মেলে উঠে বসে কম্বল নেবার জন্য পাশে ফিরতেই চোখ যায় কণার উপর। শরীরে তার কম্বল নেই, শাড়ি কিছুটা পায়ের উপরে উঠে গেছে। শাড়ির আঁচল বুক থেকে সরে গিয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। রাত চোখটা সরিয়ে নিল। পায়ের নিচে থাকা কম্বলটা কণার শরীরে দিয়ে নিজেও শুয়ে পড়ল। সন্ধ্যা ঘুম থেকে উঠে পাশে আশারকে দেখতে না পেয়ে ধরে নিল হয়তো ভোরের দিকে হসপিটালে চলে গেছে। কারণ আজই তার যাওয়ার কথা ছিল হসপিটালে। সেজন্যই আর আশারকে না নিয়ে ভেবে ফ্রেশ হয়ে রান্নাঘরে আসে সকালের ব্রেকফাস্ট বানাতে। চা, পাউরুটি আর ডিম পোস্ট করে খাবার টেবিলে সাজায়। জগ নিয়ে জুস বানাতে নিলে তখনই দরজায় কলিং বেলটা বেজে ওঠে। সন্ধ্যা জগ হাতে নিয়েই দরজা খুলতেই দেখে শ্রেয়া এসেছে। সন্ধ্যা দেওয়াল ঘড়ির দিকে তাকায়। এখন 7টা বেজে 45 মিনিট। শ্রেয়া সন্ধ্যাকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ভেতরে আসতে বলবি না নাকি? সন্ধ্যা সরে দাঁড়ালো। শ্রেয়া ভেতরে ঢুকে খাবার টেবিলের দিকে আগে তাকালো। শ্রেয়া চেয়ার টেনে বসে বলল, বাহ, খাবার রেডি দেখি টেবিলে। কথাটা বলেই একটা পাউরুটি আর একটা ডিম মুখে পুরে নিল। শ্রেয়া খেতে খেতে বলল, শুনলাম রাতকে নাকি বিয়ে করিয়েছিস তুই? বাহ, নিজের বান্ধবীকে রাতের ঘাড়ে চাপিয়ে দিলি। সন্ধ্যা ভুরু কুঁচকে আসলো। এইসব বলার জন্য তুই কি এখানে এসেছিস? শ্রেয়া হেসে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, না রে, আমি তোদেরকে দেখতে এসেছি। আচ্ছা, আশার কোথায়? কেন, আশারকে দিয়ে তুই কি করবি? না এমনি, রাতটা ঘুম থেকে এখনো ওঠেনি বুঝি? কেন বলতো, আমাদের ঘুম থেকে ওঠা নিয়ে তুমি কি করবে শুনি? কথাটা বলতে বলতে রাত এগিয়ে আসলো। শ্রেয়া মুচকি হেসে বলল, নাকি আর কি করব? কিছুই না। তা বলছি, তোমার না গতকাল রাতে ফ্লাইট ছিল? বিদেশে না গিয়ে সোজা বিয়ে করতে চলে গেলে যে? সন্ধ্যা এবার দাঁত চেপে বলল, এসে থেকেই পাগলের মতো বিলাপ কেন করছিস? তুই বাসায় যা। বারে, খেদিয়ে দিচ্ছিস? নতুন বউ কোথায়? একটু নিয়ে আয়, দেখি তার মুখ। রাত সোফায় বসতে বসতে বলল, কিছু নিয়ে এসেছো শ্রেয়া? না মানে নতুন বউ দেখতে হলে তো কিছু একটা নিয়ে আসতে হয়। ইস, ভুলে গেছি, কিছু যে আনতে হয়। নো প্রবলেম, এখন তো মনে করিয়ে দিলাম। যাও, নিয়ে এসো। রাতের কথার প্রেক্ষিতে শ্রেয়া কিছু বলার জন্য মুখ খুলতে নিলে দরজার সামনে শ্রেয়া তার বাবাকে দেখে চুপ হয়ে গেল।
সে সাথে বিরক্তও হলো। ইচ্ছে করে ঠিক সময় করে চলে এসেছে সে। শ্রেয়ার বাবাকে শ্রেয়ার দিকে তাকিয়ে বলল, বাসায় আয়। কথাটা বলেই চলে গেল সে। শ্রেয়া কিছুটা রাগান্বিত হয়েই চলে গেল। সন্ধ্যা, কণা, আমেনা বেগম আর রাত খাবার টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। সন্ধ্যা খাবার ফাঁকে আষাঢ়কে একবার ফোন করলো, কিন্তু ফোনটা রিসিভ হলো না। কাজে ব্যস্ত আছে ভেবে দ্বিতীয়বার আর ফোন করলো না। ব্রেকফাস্ট করে থালা বাসন সব ধুয়ে ওপর করে রেখে নিজের রুমে আসলো। অফ ওয়াইফাইটা অন করতেই ফোনের স্ক্রিনে আষাঢ়ের ছোট্ট একটা মেসেজ আসলো। সন্ধ্যাবতী, ইমার্জেন্সি হসপিটালেতে যেতে হচ্ছে এই রাতে। তোমার এই নিদারুণ ঘুমটাকে ভাঙাতে ইচ্ছে করলো না, সেজন্যই আর ডাকিনি, মেসেজে বলে গেলাম। সন্ধ্যা স্মিত হেসে উঠল। ফের আষাঢ়ের নাম্বারে কল করলো, একটুখানি তার কণ্ঠস্বর শোনার জন্য। কিন্তু এবারও ফোনটা রিসিভ হচ্ছে না। লোকটা সকালে খাবার খেয়েছে তো, জিজ্ঞাসাও তো করতে পারছে না। সন্ধ্যা ভার্সিটির জন্য প্রেজেন্টেশন করাই মনোযোগ দিল। রুমের এক কোণার সোফায় বসে আছে কণা, সামনের বেডে বসে আছে রাত। কণা রাতকে পরখ করে নিল। রাত চিন্তিত। কণা কেশে গলা পরিষ্কার করে নিল। আপনার সাথে কিছু কথা ছিল। রাত এক পলক তাকালো কণার দিকে। কি কথা? আপনার না বাহিরে যাবার কথা ছিল, তাহলে সেখানে না গিয়ে বিয়েতে আসলেন কেন? তুমি তো চেয়েছিলে আমার জীবনে যেন তোমাকে ঠাঁই দেই, সেই জন্যই দিলাম ঠাঁই। বিশ্বাস হচ্ছে না কথাটা। রাহুল কেন করলো না আমায় বিয়ে? হিসাব তো মিলছে না। এত হিসাব কেন মেলাতে হবে তোমার? হতে চেয়েছিলে আমার বউ, হয়ে গেছো, ব্যাস। তাহলে এত কথা কেন বলছো? কণা ভুরু কুঁচকালো। এটা কোন টোনে কথা বললো রাত? এভাবে কথা বলছেন কেন? আমি জানতে পারবো না আপনি কেন আমায় বিয়ে করলেন? যে ছেলে আমাকে তার লাইফে জড়াতে চায়নি, আকস্মিক বিয়ের দিন এসে বিয়ে করে নিল, কোনো কারণ ছাড়াই। আমি আসছি। রাত বাহিরে চলে গেল। কণা সোফায় বসে ভাবলো একবার সন্ধ্যাকে জিজ্ঞাসা করবে। সেই জন্য রুম থেকে বেরিয়ে সোজা সন্ধ্যার রুমে আসলো। সন্ধ্যাকে ল্যাপটপে কাজ করতে দেখে কণা এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, ব্যস্ত নাকি এখন তুই? না, বস বস। কিছু বলবি? হুম। আচ্ছা, রাহুল কেন আমায় বিয়ে করলো না বলতো? আর রাতই বা কেন আসলো? জানিস না এখনো? না, রাতকে জিজ্ঞাসা করলাম, সে তো বললো না। আচ্ছা বাদ দে সেসব কথা। রাতের বলা হলে সে নিজেই বলবে, বুঝলি? এখন বিয়ে করে কি পড়াশোনার চাঙ্গে উঠিয়ে দিবি, নাকি আইএলটিএস এর তো সম্পূর্ণ করতে পারলি না বিয়ের চক্করে? অনার্সটা শেষ হলে আবারও শুরু করব। ঠিক আছে, আমি আসছি তাহলে। কণা চলে গেল। রুমে এসে ভাবতে লাগলো, কিছু তো একটা হয়েছিল বিয়েতে, যার কারণে রাহুলের জায়গায় রাত এসেছিল। কণা একবার ভাবলো রাহুলকে ফোন করবে, কিন্তু শাশুড়ির ডাকে আর করতে পারলো না। ফোনটা বিছানাতেই রেখে শাশুড়ির কাছে গেল। বিকাল গড়াতেই আষাঢ় বাসায় আসলো। ক্লান্ত শরীর নিয়ে রুমে আসতেই দেখতে পেল আয়নার সামনে দাঁড়িয়ে সন্ধ্যা ভেজা চুল মুছছে। কেবলই গোসল করেছে বোধ হয়। অ্যাপ্রনটা খুলে নিশ্চুপে সন্ধ্যাকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো। ঘাড়ে মুখ গুজে আলতো করে চুমু খেয়ে বলল, এত দেরি করে গোসল করলে কেন? ঠান্ডা লেগে যাবে তো। আমার অভ্যাস আছে, ঠান্ডা লাগবে না। দুপুরে খেয়েছো? হুম। আপনাকে কতবার ফোন দিলাম, রিসিভ তো করলেন না। সরি তার জন্য। আসলে ফোনটা কেবিনে রেখে অপারেশনে ছিলাম। তারপর অপারেশন থেকে বের হতেই জানলাম হসপিটালে নতুন এক ডক্টর এসেছে। সেটা নিয়েই একটা মিটিং হলো। হয়তো আমাকে কয়েক মাসের জন্য দেশের বাইরে যেতে হতে পারে। কয়েক মাসের জন্য? 2-1 মাস আমাকে ছাড়াই থাকবেন? মুখ ভার করে বলল সন্ধ্যা। আশার সন্ধ্যাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, তুমি যাবে সাথে? হুম। তোমার পড়াশোনার কি হবে তাহলে? সামনেই না তোমার এক্সাম আছে। আমাকে সাথে নিবেন না সেটা বলুন। পড়াশোনার বাহানা দিচ্ছেন কেন? আশার সন্ধ্যার মুখ ফোলানো দেখে বুকে জড়িয়ে নিয়ে বলল, আচ্ছা নিয়ে যাব। হ্যাপি? আশার আছিস? কথাটা বলতে বলতেই শ্রেয়া তাদের রুমের ভেতরে ঢুকলো। সন্ধ্যা আকস্মিক শ্রেয়ার গলা শুনে ছিটকে উঠল। দরজার পানে তাকিয়ে শ্রেয়াকে দেখে ভুরু কুঁচকাল। একটা মানুষ এতটাও ম্যানারলেস কি করে হয়?
কারো রুমে ঢুকতে হলে তো নক করে আগে, তারপর উপস্থিতি জানান দিতে হয়। আর এ সোজা রুমে ঢুকে এসেছে। সন্ধ্যা সরে আসতে চাইলো আষাঢ়ের থেকে। আষাঢ় সরতে দিল না, বরং আগের মতোই জড়িয়ে ধরে শ্রেয়ার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কারোর রুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয়, সেটা কি ভুলে গেছিস? শ্রেয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমি কিভাবে জানবো তোরা রুমের দরজা খুলেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকবি? তা যা বলার জন্য এসেছিলাম শোন। বসার ঘরে গিয়ে বস, আমি আসছি ফ্রেশ হয়ে। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। সন্ধ্যা সরে আসলো এবার। আশার ওয়াশরুমে যেতে নিলে সন্ধ্যা বলে ওঠে, আপনার সাথে ওর কিসের কথা আছে? গিয়ে শুনলে তো বলতে পারবো কি কথা আছে। সকালে এসেও একাই পাগলের মতো বকবক করছিল। নিখিল চলে যাওয়ার পর বোধহয় পুরোপুরি পাগল হয়ে গেছে তোমার বোন। আষাঢ় একদম গোসল সেরে বের হয়ে রুম থেকে বসার রুমে শ্রেয়াকে দেখে এগিয়ে গিয়ে সোফায় বসে বলল, বল কি বলবি? আষাঢ়ের পেছনে পেছনে সন্ধ্যাও এসেছে। শ্রেয়া সন্ধ্যার দিকে তাকিয়ে বলল, সেই কখন এসেছি, তোর বউকে তো এক কাপ চা কফি কিছু খাওয়ানোর জন্য বললোই না রে। বাসা থেকে খেয়ে আসিস না নাকি এই বাসায় আসার আগে? দাঁতে দাঁত চেপে বলল সন্ধ্যা। শ্রেয়া হেসে বলল, তোর হাতের চাটা না দারুণ, এক কাপ খাওয়া না। সন্ধ্যা রেগে তাকালো, রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, এরপর এই বাসায় আসলে বাসা থেকে চা সহ চায়ের কাপটা নিয়ে আসবি খেতে খেতে, ঠিক আছে? কি বলবি তাড়াতাড়ি বল শ্রেয়া। বলছি, তোর কি স্বামীর কথা মনে আছে? কোন স্বামী? আরে ভুলে গেলি? কলেজ লাইফে যেই মেয়ে তোর পেছনে পড়েছিল আঠার মতো। হ্যাঁ মনে পড়েছে। তা হঠাৎ ওর কথা কেন বলছিস? শুনলাম ও নাকি দেশে ফিরেছে। তো বিশাল বড় ডক্টর। বাহ, ডক্টর? হ্যাঁ, ভালোই। কথাটা বলেই আশার কানে অ্যাপ্রনটা গুজে তারপর ফোনে চালাতে লাগলো। হুম, আগের থেকে যা স্মার্ট হয়েছে না। সেদিন কথা হলো আমাদের, এখানে কোন হসপিটালে যেন জব হয়েছে। তারপর মেয়েটা এখনো বিয়ে করেনি। তারপর তোর কথা জিজ্ঞাসা করলো। তারপর বললাম তুই বিয়ে করেছিস আমার বোনকে। তারপর তারপর আর কি? ও বলল তোকে এখনো ও ভুলতে পারেনি। তারপর শ্রেয়া এবার ভুরু কুচকালো। তারপর ও তোকে বিয়ে করতে চাইলো। তারপর তারপর তোর মাথা। তারপর শ্রেয়া এবার বুঝলো আশার কোনো কথাই কানে নেয়নি। তারপর শ্রেয়া আষাঢ়ের কান থেকে ইয়ারফোনটা খুলে নিল। আশার পাশ থেকে ফিরে তাকালো। ইয়ারফোনটা কেন খুললি? আমি তোকে কিছু বলছিলাম। শুনেছি তো। কি বলেছি বল? স্বামীকে নিয়েই তো বলছিলি তাই না? ও তোর সাথে দেখা করতে চায়। হ্যাঁ শুনলাম তো। আমাদের বাসায় নিয়ে আসিস, একবেলা পেট ভরিয়ে খাইয়ে দিব। সন্ধ্যাকেও দেখা হয়ে যাবে। শ্রেয়া আর কিছু বলার আগেই সন্ধ্যা এসে হাজির। চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, নে খা। শ্রেয়া চাটা খেয়ে নিল। কণা শ্রেয়ার গলার আওয়াজ শুনতে পেয়েছিল অনেক আগেই। বাবার সাথে কথা বলছিল বেলকুনিতে, সেই জন্য আসেনি। এখন বের হয়ে আসলো। শ্রেয়া কণাকে দেখে বলল, নতুন বইয়ের মুখ তো কিছু না দিয়েই দেখে ফেললাম, রাত কোথায়? কণা ভুরু কুচকালো। সন্ধ্যা মাঝখান থেকে বলে উঠল, তোর কাজ কি এই একটাই? বাসায় এসে জিজ্ঞাসা করা, একবার রাত কোথায় তো আরেকবার আসার কোথায়? তুই কেন রেগে যাচ্ছিস এতে? রাগ হওয়াটা কি অস্বাভাবিক কিছু? দিনের বেশিরভাগ বেলা এখানে এসে টুকি মারিস। তুই বুঝতে পারছিস না আমি তোকে আমার চোখের সামনে টলারেট করতে পারছি না? তবুও কেন আসিস? ইনসাল্ট করছিস আমাকে? আশার আর কিছু বল তোর বউকে। আশার সোফা ছেড়ে উঠে যেতে যেতে বলল, তোদের দুই বোনের মাঝে আমি আর কি বলবো বল? তুই কথার মাঝে আবার ওনাকে টানছিস কেন রে? আমার ফ্রেন্ড, আমি টানবো না? না, টানবি না, ও আমার স্বামী। আরে থামো তোমরা, কেমন সতীনের মতো ঝগড়া করছো দুই বোন ভাইকে নিয়ে। কণা বিরক্ত হয়ে বলল। শ্রেয়া কাপটা রেখে বসা থেকে উঠে দাঁড়ালো। সন্ধ্যা মুখ বাঁকিয়ে বলল, খাওয়া শেষ, এবার বিদায় হ। বাসায় চা পাতা না থাকলে বলিস, দিয়ে আসবো, বাসায় বসে বানিয়ে খাস।
শ্রেয়া চলে গেল। সন্ধ্যা দরজা আটকিয়ে রুমে এসে দেখলো আশার পানি খাচ্ছে। সন্ধ্যায় এগিয়ে গিয়ে কোমরে 2 হাত দিয়ে বলল, স্বামীটাকে। আষাঢ়ের মুখ ফসকে পানি ফ্লোরে পড়ে গেল। কাশি দিয়ে উঠতেই সন্ধ্যা তড়িঘড়ি করে আষাঢ়ের মাথায় পিঠে হাত বুলিয়ে বলল, দেখে শুনে পানি খাবেন তো। আষাঢ় নিজেকে ঠিক করে নিল। কাশি থেমে যেতেই সন্ধ্যা ফের জিজ্ঞাসা করলো, স্বামীটাকে? কে আবার? একজন মেয়ে হবে। মেয়ে তো সেটা আমিও জানি। শ্রেয়া কেন এর নাম বলল? আমাদের ক্লাসমেট ছিল। তারপর ইন্টারমিডিয়েট শেষ করে বাইরে চলে গিয়েছিল। দেশে নাকি ফিরেছে সেটাই বলল। ও আচ্ছা। হুম, একটু শোবো আমি। তো না করেছে কে? আর কিছু জিজ্ঞেস করবা? না, তবে শ্রেয়ার সাথে বেশি কথা বলেন না। আচ্ছা। রাত ঠিক 7টার দিকে রাত বাসায় ফেরে। সেই যে বের হয়েছে এখন আসলো। থমথমে মুখ করে বসে আছে। কণা কয়েকবার দেখলো। ডিনার করবেন না? হুম, আসুন। রাত ডিনার করে আসলো। কণা আজও শাড়ি পরেছে। রাত বিছানায় এসে শুলো। কণাকে শুতে দেখে বলল, দিনে শাড়ি পরবে? ভালো কথা, রাতে একদম শাড়ি পরে ঘুমাবে না। কেন? আমি বলেছি তাই। সালোয়ার কামিজ পরে ঘুমাও। কিনে দিয়েছেন? আর আমার আনা হয়নি তো জামা কাপড়। কাল এনে দিব সালোয়ার কামিজ। তারপর থেকে যেন আর শাড়ি পরে ঘুমাতে না দেখি রাতে। শাড়ি পরে ঘুমালে সমস্যা কি আপনার? শাড়ি কি আদৌ সামলাতে পারো তুমি? মানে? শাড়ির আঁচল থাকে এক জায়গায় আর তুমি থাকো আরেক জায়গায়। আমার অসুবিধা হয়। কণা চুপ হয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে আঁচলে সেফটি পিন গেঁথে বলল, আর পরবো না রাতের শাড়ি। এই যে সেফটি পিন গেঁথে নিয়েছি। পায়ের দিক দিয়েও গাঁথো পারলে। আমি তাহলে আজকে আমার সাথে গিয়ে ঘুমাচ্ছি। পায়ে তো আর গাঁথতে পারবো না সেফটি পিন। তাহলে হাঁটবো কি করে? শাড়ি পরলে সবার সামনে এমন স্বাভাবিকই হবে। কথাটা বলেই কণা চলে যেতে নিলে রাত বলে ওঠে, মায়ের রুমে যাওয়া লাগবে না। ঘুমাও এই রুমে। আমি আমার চোখকেই সামলাবো। রাত আজ শপিং মলে এসেছে কণার জন্য জামা কাপড় কিনতে। তার হাত খরচের 20,000 টাকার মধ্যে থেকে 10,000 টাকা নিয়ে বের হয়েছে। মলে গিয়ে বাজেটের মধ্যে কয়েকটা 3 পিস বেছে নিল কণার জন্য। মল থেকে বের হতে গিয়ে চোখ পড়ল পাশের চটপটির স্টলের দিকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কি যেন মনে করে চটপটি নিয়ে নিল। তারপর বাসার পথে রওনা দিল। বসার ঘরে ঢুকতেই রাত দেখল কণা সোফায় চুপচাপ বসে আছে। হাতের শপিং এর প্যাকেটগুলো ধরে কণার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও। কণা প্যাকেটগুলো হাতে নিয়ে একটু অবাক হলো। বুঝলো মহাশয় তার জন্য জামা কাপড় নিয়ে এসেছে। কৃতজ্ঞতা প্রকাশ না করে কেবল মাথা নিচু করে প্যাকেটটা নিয়ে চলে যেতে নিলে রাত আবারও ডেকে বলল, এই, এটাও নিয়ে যাও। কণা ফিরে তাকালো। নীল পলিথিনের একটা ছোট্ট ব্যাগ ধরে আছে রাত। কিছুটা কৌতূহল নিয়ে বলল, এটাতে আবার কি? রাত নির্লিপ্ত ভঙ্গিতে বলল, চটপটি। কণার চোখে অবাক দৃষ্টি ফুটে উঠল। কার জন্য? রাত বিরক্ত মিশ্রিত কণ্ঠে বলল, জানি না, নেওয়ার হলে নাও, না হলে এখানেই রেখে গেলাম। কণার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। কিছু না বলে চটপটি নিয়ে চলে গেল। রান্নাঘরে গিয়ে 2 বাটিতে চটপটি ঢেলে নিল। রাত রুমে চলে গিয়েছে। কণা চটপটি নিয়ে রুমে ঢুকলো। রাত তখন ওয়াশরুমে ছিল। কণা বিছানায় বসে অপেক্ষা করতে লাগলো। রাত ওয়াশরুম থেকে বের হতেই কণা 1 বাটি চটপটি এগিয়ে দিয়ে বলল, নিন। রাত একবার বাটির দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, আমি এসব খাই না। কণা চমকে বলে উঠল, রিয়েলি? রাত ভুরু কুঁচকে বলল, হুম। কণা হেসে বলল, আমি তো জানতাম আপনি এইসব খান। রাত কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, জানলে কিভাবে? কণা নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তার মানে আপনার পছন্দ এইসব, তাই তো? আমি কখন সেটা বললাম? এই যে বললেন জানলাম কিভাবে। এখন বকবক বাদ দিয়ে খান। একা একা খেতে আনিজি লাগে। রাত খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তারপর কণার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে চটপটির বাটি হাতে নিল। সোফায় বসে খেতে লাগলো। কণা খাওয়ার সময় আর চোখে দেখলো রাতকে। রাত খেতে খেতেই বলল, আর চোখে দেখার কি আছে এত? তাহলে কি সোজা চোখে দেখবো? সারাদিনই তো দেখো। আপনিও তো দেখেন না। কি দেখি না? আমাকে? তোমাকে দেখার কি আছে? অনেক কিছুই তো আছে। যেমন?
আমার চোখ, আমার ঠোঁট, আমার ফেস, আমার হাত পা গলা। স্টুপিড, শ্যাট আপ। তোমার এসব দেখে আমি কি করব? গুগল করেন, দেখেন কি বলে। কেন, বইয়ের এসব দেখতে হয়? আচ্ছা, এখন বাটিটা নিয়ে যাও, আমি কাজে বসবো। কিসের কাজে বসবেন? দেখি কিসের কাজে বসা যায়। খাওয়ার পড়ার জন্য তো টাকা লাগবে নাকি? কণা বাটি নিয়ে চলে গেল। আশার হসপিটালে এসে নতুন ডক্টর হিসাবে শাম্মীকে দেখে একটু চমকালো। সবার সাথে এক এক করে পরিচিত হচ্ছে। আশারের সামনে এসে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়ে বলো, হাই ডক্টর আশার আহমেদ, হাউ আর ইউ? আশার হাত না বাড়িয়ে বলো, আই এম ফাইন। স্বামী হাতটা নামিয়ে নিল। বাকি ডক্টরদের দিকে তাকিয়ে একগাল হেসে বলল, আমাকে চিনতে অসুবিধা হয়নি তো মিস্টার আশার আহমেদ? আরাফাত এগিয়ে আসলো। তোমাকে কি আর ভোলা যায় বলো স্বামী? কলেজ লাইফে যা হ্যাসরা ছিলে তুমি, তোমাকে ভোলা তো ইম্পসিবল। স্বামী বোধ হয় একটু অপমানিত বোধ করলো। তোমার অভ্যাসটা ঠিক সেই আগের মতোই আছে আরাফাত, আগ বাড়িয়ে এসে আষাঢ়ের হয়ে কথা বলা। ফ্রেন্ড আমার, তার কথা আমি না বলে দিলে কি বাহিরের আর একজন এসে বলবে? তাছাড়া দেশে আর কোনো হসপিটাল পেলে না, এই হসপিটালে এসেই উঠতে হলো? জেনে শুনে আসলে নাকি অজান্তেই আসলে, কোনটা? তুমি তো আবার সব প্ল্যান মাফিক করো, ইচ্ছাকৃতভাবে। তুমি যেটা ভাববে সেটাই। বুঝলাম, কিন্তু আশার কিন্তু বিবাহিত, বুঝলে? আগেই বলে দিলাম। আবার পুরানো ছ্যাঁচড়ামিগুলো শুরু করে গায়ে পড়ো না কেমন? এখন নিজের কেবিনে গিয়ে কাজে মনোযোগ দাও। কাজে লাগবে, সাথে স্যালারিও পাবে। চল আশার, বিয়ের প্ল্যান করব আমরা। আশার ভুরু কুঁচকাল। কিসের বিয়ের প্ল্যান? আরাফাত আশারকে নিয়ে কেবিনে আসলো। আশার চেয়ারে বসে বলো, কিসের বিয়ে? আরাফাত কলম দিয়ে আঁকাআঁকি করতে বলো, ধুর কিসের বিয়ে, এমনি। এখান থেকে আসার জন্যই বললাম। তুই এখনো স্বামীকে অপছন্দ করিস? তো করব না? বেয়াদব, গায়ে পড়া মশা একেবারে। ওফ, সরি, মাসি একটা। কিভাবে তোর পেছনে পেছনে ঘুরতো, আবার তোকে ফাঁসানোর জন্য কি প্ল্যানটাই না করেছিল। সেদিন তোর জায়গায় আমি থাকলে দুটোর জায়গায় ডাবল চড় মেরে চুলের মুঠি ধরে কলেজের করিডোর থেকে নিচে ফেলে দিতাম। আচ্ছা বাদ দে, ওর সাথে তো আর আমাদের কথা বলার দরকার নেই। ওর মতো থাকবে, আমরা আমাদের মতো, সেটা ভেবে থাকলেই হয়। এবার কোনো গন্ডগোল পাকালে ট্রাস্ট মি, ওর ফর্সা চেহারায় এমন চড় মারবো যেন বাংলাদেশের মানচিত্রের মতো হয়ে যাবে। সাথে আমিও দিব, কেমন? হুম, আমি আগে দিব, তারপর তুই দিস। কথাটা শুনতেই আশার হেসে ফেলল। বাচ্চাদের মতো আচরণ করতেছে তারা। রাতে আশার বাসায় ফিরল। খাবার টেবিলে সবাই খাবার খাওয়ার জন্য হুট করে রাতের বাহিরে যাওয়ার কথা উঠল। আশার জিজ্ঞাসা করলো, যাচ্ছিস কবে তাহলে? রাত খেতে খেতেই জবাব দিল, যাচ্ছি না আর বাহিরে, দেশেই থাকবো, জব করব। আশার চমকালো, সাথে কনাও। দেশেই জব করবি মানে? তোর তো স্বপ্ন ছিল বাহিরে যাওয়ার। সব স্বপ্ন পূরণ হয় না ভাইয়া। এটা তো তোর পূরণ হতে যাওয়া স্বপ্ন। তাহলে আমি বাহিরে চলে গেলে কণাকে কে দেখবে? আর তাছাড়া কণার রেসপন্সিবিলিটি এখন আমার। এখন শুধু নিজের স্বপ্নের কথা ভাবলে তো আর হবে না। কণা চুপচাপ খেতে লাগলো আর ভাবতে লাগলো, তার জন্যই কি তাহলে রাত নিজের স্বপ্নকে কোরবানি করতেছে? না, কথা বলতে হবে রাতের সাথে। দেশে কি করবি তাহলে? একটা প্রাইভেট কোম্পানিতে জবের অ্যাপ্লাই করেছি, দেখি কোনো ফিডব্যাক তারা দেয় কিনা। আচ্ছা, যেটা ভালো বুঝিস কর। আশার সন্ধ্যা খেয়ে রুমে চলে গেল। সন্ধ্যার শরীরটা আজ ভালো নেই, কেমন যেন জ্বর জ্বর ভাব। সন্ধ্যাকে রুমে এসে শুয়ে পড়তে দেখে আশার বলল, শরীর ঠিক আছে? সন্ধ্যা কম্বল মুড়ি দিয়ে বলল, কাল অবধি ছিল ভালো, আজ একটু অসুস্থ। কি হয়েছে? জ্বর জ্বর ভাব মনে হচ্ছে। আশার এগিয়ে আসলো, কপালে হাত দিয়ে দেখলো শরীরটা গরম। রাগী গলায় বলল, বলেছিলাম অবেলা করে গোসল করলে শরীর অসুস্থ হবে। বলতে না বলতেই অসুস্থ হওয়া সাড়া দিল। দেখলাম তো। ওষুধটা খাওনি নিশ্চয়? না। আশার ড্রয়ার থেকে ওষুধ বের করে সন্ধ্যাকে খাইয়ে দিল। মাথা ব্যথা করতেছে। আপাতত করতেছে না, রাতে করতে পারে। ব্যথার ওষুধ দেই তাহলে? যখন উঠবে তখন খেয়ে নিব নে। আর আপনি লাইটটা নিভিয়ে পাশে এসে আমাকে জড়িয়ে ধরুন তো, শীত করতেছে। আশার লাইট নিভিয়ে কম্বলের তলে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরলো। সন্ধ্যা মৃদু আহ শব্দ করে উঠল, ঠান্ডা শরীর আপনার।
আমার ঠান্ডা লাগতেছে, সরুন। আগে হাত পা গরম করে তারপর ধরবেন। আশার সরল না, বরং ঠান্ডা হাত সন্ধ্যার কামিজ ভেদ করে পেট স্পর্শ করলো। সন্ধ্যা খামচে ধরলো সেই হাত, পেট থেকে সরাতে সরাতেই বলল, আহ, হাত দিচ্ছেন কেন? হাত সরান। আশার কানে ফিসফিস করে বলল, গরম হচ্ছি তো। কথাটা বলে পা দুটো সন্ধ্যার পায়ের সাথে মিলিয়ে দিল। সন্ধ্যার ইচ্ছে করলো আষাঢ়ের মাথার চুল টেনে ছিঁড়তে। দীর্ঘশ্বাস ফেলে আষাঢ়ের গলায় কামড় বসিয়ে দিল। আষাঢ় মৃদু চিৎকার করে উঠল। সন্ধ্যা ছেড়ে দিলে আষাঢ় কামড় দেওয়ার জায়গায় হাত বুলাতে বুলাতে বলল, এভাবে কেউ কামড়ে দেয়? চুমু না দিয়ে? আমি দেই? কণা থালা বাসন ধুয়ে রুমের দিকে যাচ্ছিল। আষাঢ়দের রুম পার হতেই তাদের কথোপকথনগুলো কানে আসে। কণা দাঁড়িয়ে যায়, তারপর কিছু একটা মনে পড়তেই তড়িঘড়ি করে দরজার সামনে থেকে সরে চলে যায়। রুমে এসে রাতকে ল্যাপটপ নিয়ে বসে থাকতে দেখে এগিয়ে গিয়ে পাশে বসলো। রাত একবার তাকিয়ে ফের ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? হুম, বলো। বলছি, আপনি শুধু শুধু কেন আমার জন্য আপনার এত দেরি দিনের স্বপ্নকে জলাঞ্জলি দিবেন? আপনি বাইরে চলে যান, আমাকে নিয়ে ভাবতে হবে না। আমি ব্যতীত আরো কেউ আছে নাকি তোমাকে নিয়ে ভাববার জন্য? বলে দাও কেউ থাকলে, তাহলে শুধু শুধু তোমাকে নিয়ে মাথা ঘামাবো না। কণা ভড়কে গেল। আমি সেটা মিন করছি নাকি? আমি আপনার ভালোর জন্যই তো বললাম, সাথে আমারও। তোমারও মানে? যাতে ইন ফিউচার আমার কথা শুনতে না পারেন যে আমার জন্য আপনার কোনো স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। এত ভাবতে হবে না আমাকে নিয়ে তোমার। কেন? আপনাকে নিয়ে ভাবার জন্য আরো কেউ আছে নাকি? রাত আর চোখে তাকালো। আমার কথা আমার উপরেই অ্যাপ্লাই করছো? না তো, জিজ্ঞাসা করলাম। কেউ তো নেই মনে হয়। জানা সত্ত্বেও জিজ্ঞাসা করলে কেন? কেউ নেই, তাহলে তো আপনাকে নিয়েই আমি ভাববো, তাই না? আপনি চলে যান, আমি বাহিরে চলে গেলে তাতে তোমার কি লাভ? আমার আবার কি লাভ? লস তো আপনার। আমি তো আমার লস নিয়ে ভাবছি না। তাহলে তুমি কেন ভাবছো? লাভ লস যাই হোক না কেন, আমি দেশেই থাকছি। এখন গিয়ে ঘুমাও যাও। বকবক করে কাজে ব্যাঘাত ঘটিও না।